আসসালামাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় হার্ট অফ অ্যাকাউন্টিং। হার্ট অফ অ্যাকাউন্টিং সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং জার্নালকে বলা হয় অ্যাকাউন্টিং এর হার্ট বা হৃৎপিণ্ড। কারণ এই সমন্বয় জাবেদা যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং জার্নালটা পারবেন। এবং চূড়ান্ত হিসাব আমাদের অনেকের কাছে চূড়ান্ত হিসাব একটি কঠিন মনে হয়। চূড়ান্ত হিসাব অনেকটাই কঠিন মনে হয়, কিন্তু এই সমন্বয় জাবেদাগুলো যদি আপনি অ্যানালাইসিস করে ভালোভাবে বেসিক সহকারে শেখেন, তাহলে আমাদের চূড়ান্ত হিসাবটা অনেক সহজ হয়ে যাবে, অর্থাৎ আর্থিক বিবরণীটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। এবং আরেকটি অঙ্ক আমাদের কার্যপত্র, যদি আমরা সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং জার্নাল ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের কার্যপত্রটা অনেক সহজ হয়ে যাবে। সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং জার্নালকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাক্রুড মানে বকেয়া, একটি হচ্ছে প্রিপেইড মানে অগ্রিম। অ্যাক্রুডকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আমাদের অ্যাক্রুড এক্সপেন বকেয়া খরচ, একটা হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ বকেয়া আয়। প্রিপেইডকে দুই ভাগে ভাগ করা যায়, প্রিপেইড এক্সপেন এবং প্রিপেইড এক্সপেন অগ্রিম খরচ, আনআর্নড রেভিনিউ অনুপার্জিত আয়। আমরা এখান থেকে একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি হার্ট অফ অ্যাকাউন্টিং। হার্ট অফ অ্যাকাউন্টিং আমাদের অ্যাকাউন্টিং এর হৃৎপিণ্ড, অর্থাৎ সম অ্যাডজাস্টিং জার্নাল। অ্যাডজাস্টিং জার্নাল মূল অ্যাডজাস্টিং জার্নালকে ভাবে আমাদের চারটি ভাগে বিভক্ত করা যায়: অ্যাক্রুড এক্সপেন বকেয়া খরচ, অ্যাক্রুড রেভিনিউ বকেয়া আয়, তারপর আনআর্নড রেভিনিউ অনুপার্জিত আয়, প্রিপেইড এক্সপেন্স এবং অগ্রিম খরচ। তাহলে আমরা এই চারটে হিসাব নিয়ে আজকে আলোচনা করব। এই সমন্বয় জাবেদাটি আমাদের শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে রয়েছে, এ প্রভাষক নিবন্ধন হিসাব বিজ্ঞানে রয়েছে, বিবিএ বিবিএস এ রয়েছে, বিসিএস বিসিএস এ রয়েছে এবং এইচএসসি হিসাব বিজ্ঞানে রয়েছে। সমন্বয় জাবেদা সবার জন্যই একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা আমরা বেসিক সহকারে শিখলে অনেক সহজেই এখান থেকে অ্যান্সার করতে পারবো। অ্যাক্রুড এক্সপেন্স বকেয়া ব্যয়, সেবা গ্রহণ বা পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু প্রতিদান প্রতিদান পরিশোধ করা হয়নি, তাকে বকেয়া ব্যয় বলা হয়। সেবা গ্রহণ বা পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু অর্থ বা পরিশোধ করা হয়নি, তাকে বকেয়া ব্যয় বলা হয়। এটি প্রতিষ্ঠানের একটি চলতি দায়। বকেয়া ব্যয় প্রতিষ্ঠানের একটি চলতি দায়। যেমন বকেয়া বেতন 5,000 টাকা, অপরিশোধিত বীমা 3,000 টাকা, অপ্রদত্ত ভাড়া 2,000 টাকা, বাকিতে বা ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, বকেয়া মজুরি, বিদ্যুৎ বিল পাওয়া গেল, উপযোগ খরচ বকেয়া রয়েছে, অলিখিত পণ্য ক্রয়। এই সবগুলোই হচ্ছে আমাদের বকেয়া খরচ। এখানে চিত্রের সাহায্যে আরো একটু ক্লিয়ার করে দেখানো হলো যে বকেয়া ব্যয় বকেয়া থাকিলে ব্যয় বৃদ্ধি পাবে। এজন্য আমরা এই ব্যয়টাকে ডেবিট করব। অপর পক্ষে আমাদের দায় বৃদ্ধি পাবে, এজন্য দায়টা আমরা ক্রেডিট করব। আমরা যদি আরেকটু বেসিক সহকারে শিখি, তাহলে আমাদের এই চিত্রের দিকে তাকাতে হবে। দেখেন, এখানে বকেয়া বেতন 5,000 টাকা, রেয়া মিলে রেয়া মিলে বকেয়া বেতন রেয়া মিলে বকেয়া বেতন রেয়া মিলে বকেয়া বেতন দেওয়া আছে আমাদের 45,000 টাকা। তাহলে আমরা এভাবে করব। আর বিশদ আয় বিবরণীতে বিশদ আয় বিবরণীর মধ্যে আমাদের পরিচালন খরচ সমূহের ভিতরে আমরা লিখবো বেতন 45,000 টাকা। এর সাথে আমাদের বকেয়া বেতন কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ আমাদের বেতন নামক ব্যয় ছিল 45,000 টাকা, বকেয়া বেতন যদি আমরা 5,000 টাকা যোগ করি, তাহলে আমাদের বেতন নামক ব্যয়টা হয়ে যাবে 50,000 টাকা। যেটা আমরা চিত্রে থেকে দেখতে পারছি যে এভাবে আমাদের ব্যয়টা কি হবে, বৃদ্ধি পাবে। এর জন্য আমরা এই বেতন হিসাবটা ডেবিট করব। অপরপক্ষে আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া বেতন চলতি দায় হিসাবে সরাসরি যাবে।
চলতি দায়ে আমাদের কোনো টাকা নেই। এখানে যদি আমরা চলতি দায় হিসেবে বকেয়া বেতন ধরি, যে বকেয়া বেতন সরাসরি চলতি দায়ে বসাই, তাহলে আমাদের 0 থেকে 5,000 টাকা হবে। অর্থাৎ আমাদের এখানে দায় বৃদ্ধি পাবে। তাহলে আমাদের দুইটি ঘটনা ঘটবে। একটি হচ্ছে বেতন নামক ব্যয় বৃদ্ধি পাবে, আরেকটি হচ্ছে বকেয়া বেতন নামক দায় বৃদ্ধি পাবে। তাহলে আমরা করতে পারি ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য ডেবিট। তাহলে আমরা এভাবে করতে পারি, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন বৃদ্ধি পাবে, তাই বেতন হিসাব ডেবিট করব। বকেয়া বেতন দ্বারা দায় বৃদ্ধি পাবে, এজন্য বকেয়া বেতন ক্রেডিট। যেহেতু বকেয়া বেতন সমন্বয় করা হলো। আরেকটি এন্ট্রি আমরা যদি ধরি, যেমন ধারে বাকিতে বা অলিখিত ক্রয় 10,000 টাকা, রেয়া মিলে ক্রয় আছে 50,000 টাকা, এবং পদের হিসাব 60,000 টাকা। তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা বিকৃত পণ্যের ব্যয় আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাব। তাহলে বিকৃত পণ্যের ব্যয়ে ক্রয় হিসাব লিখবো আমরা 50,000 টাকা। আর ধারে ক্রয় এর সাথে যোগ করব। তাহলে ক্রয় হচ্ছে আমাদের একটা ব্যয় হিসাব। ধারে ক্রয় 10,000 টাকা, ক্রয় হচ্ছে আমাদের একটি ব্যয় হিসাব, 50,000 টাকা ছিল। ধারে ক্রয়ের সাথে যোগ করলে আমাদের ক্রয় নামক ব্যয় হয়ে যাবে 60,000 টাকা। তাহলে ক্রয় নামক ব্যয়টি বৃদ্ধি পাবে, এজন্য আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব। অপর পক্ষে পদের হিসাব ছিল আমাদের 60,000 টাকা, ধারে ক্রয় 10,000 টাকা যোগ করলে আমাদের পদের হিসাব নামক দায়টা 70,000 টাকা। তাহলে 60,000 থেকে 70,000 টাকা হবে। তার মানে পদের হিসাব নামক দায়টা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পদের হিসাব ক্রেডিট। ক্রয় ক্রয় দ্বারা আমাদের ব্যয় বৃদ্ধি পাবে, এজন্য ক্রয় হিসাব ডেবিট। আর পদের হিসাব নামক দায় বৃদ্ধি পাবে, এজন্য পদের হিসাব ক্রেডিট। যেহেতু ধারে ক্রয় সমন্বয় করা হলো, এভাবে যদি আমরা বেসিক সহকারে শিখি, তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা অনেক সহজ হয়ে যাবে। তারপর আমরা যদি এভাবে আমাদের আরো কিছু এন্ট্রি এখানে দেওয়া হলো, এগুলো আপনারা নিজেরা করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং গ্রুপে পিক দিবেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন, তাহলে অবশ্যই গ্রুপে জয়েন করানো হবে। দেখেন, আমরা যদি এবার এভাবে দেখি, বকেয়া মজুরি 3,000 টাকা। তাহলে বকেয়া মজুরি দ্বারা আমাদের কি হবে? মজুরি নামক ব্যয় বৃদ্ধি পাবে, এজন্য আমরা করতে পারি মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। অপরিশোধিত বীমা, এটাও আমাদের একই কথা। অপরিশোধিত বীমা দ্বারা বীমা নামক ব্যয় বৃদ্ধি পাবে, এজন্য বীমা হিসাব ডেবিট, বকেয়া বীমা হিসাব ক্রেডিট। অপ্রদত্ত ভাড়া ভাড়া নামক ব্যয় বৃদ্ধি পাবে, এবং বকেয়া ভাড়া নামক দায় বৃদ্ধি পাবে। তাহলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। বিদ্যুৎ বিল পাওয়া গেল। বিদ্যুৎ বিল পাওয়া গেল, এখানে আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে। কোনো বিল পাওয়া গেল মানে একটি কোনো বিল পাওয়ার সাথে সাথে আমাদের এটা একটা কি হবে? এটা আমাদের একটা বকেয়া খরচের সৃষ্টি হবে। বিদ্যুৎ বিল, টেলিফোন বিল আমরা সারা মাস ব্যবহার করব, ব্যবহার শেষে আমাদের একটা হাতে বিল ধরে দেওয়া যাবে বা কাগজ দিয়ে যাবে। এই কাগজ ধরে দেওয়ার সাথে সাথে আমাদের এই টাকাটা নির্দিষ্ট তারিখে পরিশোধ করতে হবে। তার মানে বিদ্যুৎ বিল পাওয়া গেল মানে একটা কাগজ প্রাপ্তি, এখানে কোনো টাকা প্রাপ্তি না। তাহলে আমাদের হবে বিদ্যুৎ বিল হিসাব দ্বারা আমাদের ব্যয়টা বেড়ে যাবে। বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, বকেয়া বিদ্যুৎ বিল হিসাব ক্রেডিট। উপযোগ খরচ বকেয়া রয়েছে, উপযোগ খরচ হিসাব ডেবিট, উপযোগ খরচ হিসাব ক্রেডিট। এভাবে আমরা বকেয়া ব্যয়ের বকেয়া ব্যয়ের জাবেদাগুলো করব। এরপরে আমাদের যে এন্ট্রিটা রয়েছে এটি হচ্ছে আমাদের বকেয়া আয় বা অ্যাক্রুড রেভিনিউ। পণ্য বা সেবা ক্রেতাকে করা হয়েছে। পণ্য বা সেবা ক্রেতাকে হস্তান্তর করা হয়েছে, কিন্তু নগদ অর্থ পাওয়া যায়নি, তাকে বকেয়া আয় বা রাজস্ব বা প্রাপ্য আয় বলা হয়। এটি প্রতিষ্ঠানের একটি চলতি সম্পত্তি। তাহলে ব্যয়ের বকেয়া থাকলে হবে চলতি দায়, এবং আয়ের বকেয়া হবে চলতি সম্পত্তি। এগুলো আমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করব। আয়ের বকেয়া আয়ের বকেয়া থাকিলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে।
এবং আয় বা মালিকানা সত্তা বৃদ্ধি পাবে। আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পালি ডেবিট এবং আয় বৃদ্ধি পালি ক্রেডিট। তাহলে কোন কোন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং কোন কোন আয় বৃদ্ধি পাবে আমরা আরেকটু ক্লিয়ার দেখিয়ে রাখেন। সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা আদায় করা হয়নি। সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা আদায় করা হয়নি। তাহলে আমরা বিশদায় বিবরণিত ভাবে দিব সেবা আয়। সেবায় যে টাকা থাকবে তার সাথে আমরা লিখবো অনাদায়ী সেবায়। অনাদায়ী সেবায় যোগ করব। যোগ করলে আমাদের এখানে যে টাকায় থাকবে তার সাথে অনাদায়ী সেবায় যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে, সেবা আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। সেবা আয় হচ্ছে আমাদের একটা আয়, আয় বৃদ্ধি পাবে। এজন্য আমরা করব সেবা আয় হিসাব ক্রেডিট। অপর পক্ষে আমাদের আয় বকেয়া থাকিলে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবের সাথে আমরা সেবা অনাদায়ী সেবা আয় হিসাব কি করব, যোগ করব। তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের একটি সম্পত্তি। এই সম্পত্তির সাথে আমরা যদি সেবা আয় হিসাব অনাদায়ী সেবা আয় হিসাব যোগ করি তাহলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে। তাহলে কি সম্পত্তি বৃদ্ধি পাবে, প্রাপ্য হিসাব নামক সম্পত্তি বৃদ্ধি পাবে। একটি হচ্ছে আমাদের আয় বৃদ্ধি পাবে এবং একটি হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পাবে। তাহলে সেবা আয় নামক সম্পত্তি বৃদ্ধি পাবে, আর সেবা আয় নামক আয় বৃদ্ধি পাবে এবং প্রাপ্য হিসাব নামক সম্পত্তি বৃদ্ধি পাবে। তাহলে আমরা করতে পারি সেবা প্রাপ্য হিসাব সম্পত্তি বৃদ্ধি, এজন্য প্রাপ্য হিসাব ডেবিট। আর সেবা আয় নামক আয় বৃদ্ধি, এজন্য সেবা আয় হিসাব ক্রেডিট। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেমন এখানে দেওয়া হলো বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে। তাহলে বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে তার মানে এখানে আমাদের আসবে হচ্ছে বিনিয়োগের সুদ একটি অপরিচালন আয়। তাহলে আমরা লিখবো বিনিয়োগের সুদ যে টাকা থাকবে এর সাথে অনাদায়ী বিনিয়োগের সুদ আমরা যোগ করব। যোগ করলে আমাদের কি বিনিয়োগের সুদ নামক আয়টা বৃদ্ধি পাবে। তাহলে আমরা বিনিয়োগের সুদ করব ক্রেডিট। অপর পক্ষে আয়ের বকেয়া যে চলতি সম্পত্তি অনাদায়ী বা প্রাপ্য বিনিয়োগের সুদ আমরা আর্থিক বিবরণীর চলতি সম্পত্তিতে বসাবো। তাহলে আমাদের দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে অনাদায়ী বা প্রাপ্য সুদ হিসাব নামক সম্পত্তি বৃদ্ধি পাবে। এজন্য আমরা অনাদায়ী বা প্রাপ্য সুদ হিসাব ডেবিট করব এবং বিনিয়োগের সুদ নামক আয় বৃদ্ধি পাবে, এজন্য বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট করব। এভাবে আমরা বাকি সবগুলোই করব। যেমন এখানে আছে আমাদের কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি। কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি। তাহলে আমরা এখানে লিখবো প্রাপ্য কমিশন নামক সম্পত্তি বৃদ্ধি। প্রাপ্য কমিশন হিসাব ডেবিট আর কমিশন নামক আয় বৃদ্ধি, এজন্য কমিশন হিসাব ক্রেডিট। শিক্ষানবী ইসলামী, শিক্ষানবী ইসলামীও আমাদের একটি অপরিচালন আয়। শিক্ষানবী ইসলামী বকেয়া রয়েছে। তাহলে এটা আমরা করব শিক্ষানবী ইসলামী হিসাব ডেবিট, বকেয়া বা অনাদায়ী শিক্ষানবী ইসলামী হিসাব ক্রেডিট। বিনিয়োগের প্রাপ্য সুদ অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয়। তাহলে এটা আমরা করব অলিখিত বিক্রয় করব। প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব নামক সম্পত্তি বৃদ্ধি পাবে এজন্য প্রাপ্য হিসাব ডেবিট। আর বিক্রয় নামক আয় বৃদ্ধি পাবে এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। তারপর আমরা যদি এখানে দেখি ভাড়া প্রাপ্তি বকেয়া রয়েছে, ভাড়া প্রাপ্য ভাড়া হিসাব ডেবিট আর প্রাপ্য ভাড়া হিসাব ডেবিট আর হচ্ছে আমাদের ভাড়া হিসাব ক্রেডিট। এভাবে আমরা এই জাবেদাগুলো করব। এরপরে আমাদের যেটা রয়েছে এটি হচ্ছে আমাদের আহ প্রিপেইড এক্সপেন্স অর্থাৎ অগ্রিম খরচ। অগ্রিম খরচ যে সকল ব্যয়ের জন্য নগদ টাকা পরিশোধ করা হয়েছে কিন্তু তা নিঃশেষিত হয়নি তাকে আহ, সেই সকল ব্যয়কে অগ্রিম ব্যয় বলা হয়। অগ্রিম ব্যয় এটি প্রতিষ্ঠানের একটি চলতি সম্পত্তি। যেমন এইখানে আমরা যদি দেখি কোনো খরচ যদি অগ্রিম থাকে তাহলে আমাদের কি কি ঘটনা ঘটবে। কোনো খরচ অগ্রিম থাকলে একটি হচ্ছে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে। অগ্রিম একটি সম্পত্তি, তাহলে সম্পত্তি বৃদ্ধি পাবে এজন্য আমরা সম্পত্তিটা ডেবিট করব। ব্যয় বা মালিকানা সত্তা হ্রাস পাবে এজন্য এটা আমরা ক্রেডিট করব। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা যদি দেখি বীমা সালামি অগ্রিম প্রদত্ত হয়েছে 5,000 টাকা, রেয়া মিলে বীমা খরচ আমাদের 20,000 টাকা। তাহলে আমরা আর্থিক বিবরণীতে এভাবে করব বীমা বা বিশদ আয় বিবরণী।
বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয়, বীমা খরচ লিখলাম আমরা 20,000 টাকা। যেহেতু আমাদের 5,000 টাকা অগ্রিম রয়েছে, তাহলে বীমা খরচ থেকে আমরা অগ্রিম বাদ দিব, অগ্রিম মাইনাস করবো 5,000। তাহলে আমাদের বীমা খরচ নামক ব্যয় ছিল আমাদের 20,000, অগ্রিম বাদ দেওয়ার পরে আমাদের ব্যয়টা হলো 15,000। তাহলে আমাদের বীমা খরচ নামক ব্যয়টা হ্রাস পাবে। তাহলে বীমা খরচ ব্যয় হ্রাস পাওয়ার কারণে আমরা যাবেদা করব বীমা খরচ হিসাব ডেবিট। অপরপক্ষে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তিতে আমরা অগ্রিম বীমা খরচ হিসাবে দেখাবো, তার মানে এখানে সম্পত্তি বৃদ্ধি। তাহলে আমাদের দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে সম্পত্তি বৃদ্ধি, আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পালি ডেবিট। আরেকটি হচ্ছে ব্যয় বা মালিকানা সত্তা হ্রাস। তাহলে আমাদের অগ্রিম বীমা দ্বারা সম্পত্তি বৃদ্ধি পাবে, এজন্য অগ্রিম বীমা হিসাব ডেবিট, এবং অগ্রিম বীমা হিসাব ডেবিট। অপর পক্ষে আমাদের বীমা নামক ব্যয়টা হ্রাস পাবে, এজন্য আমরা করব হচ্ছে বীমা হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখবো হচ্ছে, আমরা তাহলে করব হচ্ছে অগ্রিম বীমা হিসাব ডেবিট এবং বীমা হিসাব ক্রেডিট। এভাবে আমরা অঙ্কগুলো সলভ করব আর্থিক বিবরণীর সাহায্যে। তাহলে আমাদের একসাথে আর্থিক বিবরণী হবে, তারপরে আমাদের আর্থিক বিবরণীর পাশাপাশি আমাদের কার্যপত্র বা রেয়ামিল হবে, এবং আমাদের হচ্ছে কার্যপত্র বা রেয়ামিল হবে এবং সমন্বয় জাবেদা হবে। তাহলে সবগুলো আমাদের একসাথে হয়ে যাবে। তারপরে আমরা যদি বাকিগুলো দেখি, যেমন এখানে অগ্রিম বেতন প্রদত্ত হয়েছে, তাহলে অগ্রিম বেতন আমাদের সেম। একটা হচ্ছে কি বেতন নামক ব্যয়টি হ্রাস পাবে, এজন্য বেতন হিসাব ডেবিট। আর সরি, অগ্রিম বেতন নামক সম্পত্তি বৃদ্ধি পাবে, এজন্য অগ্রিম বেতন হিসাব ডেবিট। আর বেতন নামক ব্যয় হ্রাস পাবে, এজন্য বেতন হিসাব ক্রেডিট। এভাবে আমরা পরেরটা করতে পারি, অগ্রিম মজুরি প্রদত্ত হয়েছে, তাহলে অগ্রিম মজুরি দ্বারা আমাদের দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে অগ্রিম মজুরি নামক সম্পত্তি বৃদ্ধি, এজন্য অগ্রিম মজুরি ডেবিট। আর মজুরি নামক ব্যয় হ্রাস, এজন্য আমরা করবো হচ্ছে মজুরি হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া প্রদত্ত হয়েছে, তাহলে অগ্রিম ভাড়া দ্বারা আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে, যেন অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। আর ভাড়া নামক ব্যয় হ্রাস পাবে, এজন্য ভাড়া হিসাব ক্রেডিট। অনুত্তীর্ণ বীমা প্রিমিয়াম, অনুত্তীর্ণ মানে হচ্ছে অগ্রিম। 5,000 টাকা ভাড়ার মেয়াদ এখনো অতিক্রান্ত হয়নি, অতিক্রান্ত হয়নি মানে হচ্ছে অগ্রিম। তাহলে এখানে আমরা লিখবো, একই লিখবো, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। এভাবে আমরা অগ্রিম খরচ বা প্রিপেইড এক্সপেন্স গুলো করব। এরপরে আমাদের যেটি রয়েছে, এটি হচ্ছে অগ্রিম আয়, আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউ অগ্রিম আয় বা অনুপার্জিত আয়। যে আয়ের জন্য নগদ প্রাপ্তি ঘটেছে কিন্তু এর বিপক্ষে সংশ্লিষ্ট সেবা প্রদান করা হয়নি, তাকে অগ্রিম আয় বলা হয়। এটি প্রতিষ্ঠানের একটি চলতি দায়। অগ্রিম আয় থাকিলে আমাদের দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে আয় হ্রাস পাবে, আয় বা মালিকানা সত্তা হ্রাস পাবে, এজন্য আয়টা আমরা ডেবিট করব। অপর পক্ষে আমাদের একটি দায় বৃদ্ধি পাবে, এজন্য দায়টা আমরা ক্রেডিট করব। যেমন শিক্ষানবিশ সেলামি 5,000 টাকা অগ্রিম রয়েছে, রেয়ামিলে শিক্ষানবিশ সেলামি নামক আইটি রয়েছে 30,000 টাকা। আমরা জানি শিক্ষানবিশ সেলামি আমাদের একটি অপরিচালন আয়, তাহলে আমরা লিখবো বিশদ আয় বিবরণীতে শিক্ষানবিশ সেলামি 30,000 বাদ অগ্রিম 5,000। তাহলে আমাদের শিক্ষানবিশ সেলামি আয় ছিল 30,000, অগ্রিম বাদ দেওয়ার কারণে আমাদের আয়টি হয়ে যাবে 25,000। তার মানে আমাদের শিক্ষানবিশ ইসলামী নামক আয়টা হ্রাস পাবে, এজন্য আমরা শিক্ষানবিশ ইসলামী হিসাব ডেবিট করব। অপর পক্ষে অগ্রিম শিক্ষানবিশ ইসলামীটা আমাদের বিশ্ব আর্থিক অবস্থার বিপরীতে চলতি দায় সরাসরি বসাবো, এটি দ্বারা আমাদের দায় বৃদ্ধি পাবে। তাহলে আমাদের দুইটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে শিক্ষানবী ইসলামী নামক আয় হ্রাস, এবং শিক্ষানবী ইসলামী ডেবিট। অগ্রিম শিক্ষানবী ইসলামী নামক দায় বৃদ্ধি, এজন্য অগ্রিম শিক্ষানবী ইসলামী হিসাব ক্রেডিট করবো আমরা। এরপরে আমাদের যে এন্ট্রি গুলো রয়েছে, এগুলো আমরা সেম একই ভাবে করব। ভাড়া প্রাপ্তি 20,000 টাকা অগ্রিম রয়েছে, 2,000 টাকা অগ্রিম রয়েছে,
তাহলে আমরা লিখবো ভাড়া হিসাব ডেবিট, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট। অগ্রিম সেবায় তাহলে আমাদের দুইটা ঘটনা ঘটবে, একটি হচ্ছে সেবা আয় নামক, সেবা আয় হ্রাস পাবে, এজন্য লিখবো আমরা সেবা আয় ডেবিট। অগ্রিম সেবায় তারা দায় বৃদ্ধি পাবে, এজন্য অগ্রিম সেবায় ক্রেডিট। উপভাড়া এত টাকা, আগাম গ্রহণ, আগাম মানে অগ্রিম গ্রহণ করা হয়েছে। এখানে আমরা একইভাবে করব, একটি হচ্ছে আমাদের উপভাড়া দ্বারা আয়টা হ্রাস পাবে, এজন্য উপভাড়া হিসাব ডেবিট। আর অগ্রিম উপভাড়া দ্বারা দায় বৃদ্ধি পাবে, এজন্য আমরা করব অগ্রিম উপভাড়া হিসাব ক্রেডিট। এভাবে যদি আমরা অ্যানালাইসিস করে সমন্বয় জাবেদাগুলো করি, তাহলে আমাদের একসাথে সমন্বয় জাবেদা, কার্যপত্র এবং আর্থিক অবস্থার বিবরণী অনেক সহজ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব।